নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভায় শপথ গ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ শপথে 21 রাজ্য অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও শপথ সমারোহে বিশাল আয়োজন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথে কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গে শপথ আরো 5 মন্ত্রীর। মন্ত্রীপদে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। আরো 5 জন শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তার মন্ত্রিসভায় 5 জনের নাম ঘোষণা করা হয়, তারাও শপথ নিয়েছেন। একদিকে উত্তরবঙ্গ থেকে 2 জন এবং দক্ষিণবঙ্গ থেকে 3 জনকে তার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। তাদের মধ্যে যেমন একজন আদিবাসী মুখ রয়েছেন, তেমন একজন মতুয়া মুখও রয়েছেন। শুভেন্দুর 5 মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তারাও শপথ নিয়েছেন। ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন অগ্নিমিত্রা পাল। বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ক্ষুদিরাম টুডু। কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় জনসমারোহ অর্থাৎ জনপ্লাবন বলা যেতে পারে। প্রচুর মানুষ তারা আজ উপস্থিত হয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই মঞ্চে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর সোজা প্রধানমন্ত্রীর কাছে যান শুভেন্দু অধিকারী এবং প্রণাম করেন প্রধানমন্ত্রীকে। একে একে প্রত্যেক কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রীকে প্রণাম জানান শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 5 জন, তবে কে কোন দফতর পাবেন তা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি।
আমরা বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নিয়েছেন, সঙ্গে তার মন্ত্রিসভায় 5 জন স্থান পেয়েছেন এবং উত্তরবঙ্গ থেকে যেরকম 2 জন রয়েছেন, মতুয়া মুখ রয়েছে, আদিবাসী মুখ রয়েছে এবং দিলীপ ঘোষ তিনিও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিভাবে ব্যাখ্যা করছেন গোটা বিষয়টাকে জয়ন্তদা? আমার মনে হচ্ছে খুব সুচিন্তিত একটা প্রাথমিক যে মন্ত্রিসভাটা হলো, সম্পূর্ণটা পরে জানা যাবে যে যখন হবে, কিন্তু প্রাথমিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব সুচিন্তিত। এবং এটা না হতেই পারে না যে এটা কালকে অত ব্যস্ততার মধ্যেই যা বসে অমিত শাহ করে ফেললো, ওদের সাথে আলোচনা করে আগে ভাবনা চিন্তা একটা হয়েছে, কে কোথায় যখন জিতেছে যেটার ফলাফল আসার পর থেকেই ওরা ভেবে রেখেছে কলকাতায় এসে অমিত শাহ করেছে এমন হতে পারে না। তার কারণ নিশ্চিত প্রামাণিক রাজবংশী অশোক কীর্তনিয়া মতুয়া এবং মানে অনেক মতুয়াদের মধ্যে উনি মানে ওদের শিডিউল কাস্ট প্রতিনিধিদের মধ্যে এবারের নির্বাচনের সময় খুব বিতর্ক হয়েছিল না যে অশোক কীর্তনিয়াকে তৃণমূলের সঙ্গে একটা আক্রমণ হয়েছিল, অশোক কীর্তনিয়া হাসপাতালে ভর্তি হলেন, এমনকি তৃণমূলের যে বিধায়ক বিশ্বজিৎ মানে যিনি প্রার্থী ছিলেন ওখানে, বিশ্বজিৎ দাস বোধহয়, তো তিনি হাসপাতালে গেলেন দেখতে। তার কারণ ওখানে খুব মতুয়াদের মধ্যে তো একটা বিরোধ তৈরি হয়েছিল যে অশোক কীর্তনিয়াকে আক্রমণ কেন করা হবে। এই যে তারপরে এই যে ক্ষুদিরাম টুডু, এবং সেখানে তিনি সাঁওতাল ভাষায় পড়লেন। একটা জিনিস মানে বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে ডেপুটি যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সেটা দ্বিতীয় নামটা দিলীপ ঘোষের বলা হয়। তার মানে সেটা আরএসএস এর প্রতিনিধি হিসেবে কিন্তু দিলীপ ঘোষকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারীকে প্রাথমিকভাবে রাখা হচ্ছে। তিনি আগে মন্ত্রীও ছিলেন রাজ্যে, তার অভিজ্ঞতা আছে এবং তিনি সব থেকে বড় মানে এবারের নির্বাচনে দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন সাংবিধানিক ভাবে, সেটা তো মানতে হবে। এবং সেক্ষেত্রে এবারে শুধু দুবার হারানো নয়, নিজে 2টো আসনেও জিতে। এবং বিজেপির ক্ষেত্রে তো নয়, আমার মনে পড়ছে না অন্য কোনো নেতার ক্ষেত্রে এটা হয়েছে কিনা, যে 2টো আসনে একসঙ্গে লড়া। এটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে আমার মনে পড়ছে না। এটা আমাদের ঠিক পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, যেটা মোদী যেরকম 2টো আসনে লড়েছিলেন বা রাহুল গান্ধী 2টো আসনে করার কথা ভেবেছিলেন। তো এইভাবে যে 2টো আসনের ব্যাপারটা, এখন সেইটা শুভেন্দুকে তো কোনো সন্দেহ নেই যে শুভেন্দু অধিকারী ওয়াজ দ্য পোস্টার বয় অফ হিন্দু ন্যাশনালিজমের, যে ওরা যেটা বলে বিজেপি, সেইটার পোস্টার বয় ছিল। এখন দিলীপ ঘোষ হলো, এবারে অগ্নিমিত্রা পাল তিনি আবার একটু শহুরে ফ্যাশন ডিজাইনার, তার ফলে একটা মানে অভিজাত পরিবারের সদস্য বটে এবং সেখানে ওনাকেও একটা উপমুখ্যমন্ত্রী যদি করা হয় তাহলে একটা ভারসাম্য হচ্ছে। এবং নিশ্চিত প্রামাণিক উত্তরবঙ্গের রিপ্রেজেন্ট করছে, রাজবংশী, স্বরাষ্ট্র মন্ত্রকে উনি রাজ্যমন্ত্রী ছিলেন, তার ফলে তার একটা অভিজ্ঞতা রয়েছে। তো এই যে সবটা ভেবে করা হলো এবং সাঁওতাল যে সম্প্রদায় সেখানে কিন্তু এবার ভালো ভোট বিজেপি পেয়েছে এবং বিজেপির যে জায়গাগুলো বাঁকুড়া এবং বনগাঁ এলাকায় থেকে তো অশোক কীর্তনিয়া এলো এবং উত্তরবঙ্গ আছে, তারপরে যে জায়গাগুলো তারা জয়লাভ করেছে ভোট পেয়েছে সেগুলো কিন্তু অ্যাড্রেস করতে হয়। এখন এইভাবে আমি মনে করছি যে এরা কেউই যে খুব অভিজ্ঞতা নয় এবং বয়সের দিক থেকেও আমি দেখছিলাম যে প্রত্যেকেই কিন্তু বয়স কম। নিশীথের বয়স তো 40, অশোক কীর্তনিয়া বোধ হয় 51-52 এরকম একটা কিছু হবে এবং আমাদের টুডুও কিন্তু হচ্ছে 51 বছর বয়স। একমাত্র দিলীপ ঘোষ হচ্ছে 61 বছর বয়স। আর আমাদের অগ্নিমিত্রা এবং শুভেন্দু ওরাও কিন্তু 60 তো হয়নি, ওরা অনেক তার কম। শুভেন্দু বোধহয় একটু বড় অগ্নিমিত্রার থেকে। তো এইরকম একটা টিম, যে টিম বেসিক্যালি কিন্তু হচ্ছে এই একদম 40 থেকে দিলীপ ঘোষ যদি 61 হয়, আমি বলবো যে ওই 40 থেকে 53-55, শুভেন্দু যদি 55 হয়, তো এর মধ্যে কিন্তু হচ্ছে। সুতরাং একটা তুলনামূলক ভাবে একটা ইয়াং এবং একটা অনভিজ্ঞ টিম বলে বলা যায়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সচিবালয় এবং এই যে অশোক লাহিড়ী নীতি আয়োগের যিনি
ভাইস চেয়ারম্যান হলেন এবং সেটাও ঘটনাচক্রে গতকালই তিনি দায়িত্ব নিয়েছেন, তাকে কিন্তু পশ্চিমবঙ্গের নোডাল ব্যক্তিত্ব করে দেওয়া হচ্ছে। মানে তিনি অর্থমন্ত্রী না হলেও তিনি কিন্তু নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে তার 5 দফা একটা পেপার তৈরি করে ফেলেছেন। মানে যেরকম যেসব জিনিসগুলো প্রধানমন্ত্রী বলেছিলেন, অর্থাৎ কি কি জিনিস করা হবে, যেরকম মৎস্য চাষের ক্ষেত্রে, যেরকম ভাবে কয়লা এবং আমাদের পোর্ট বন্দর এলাকার মানে উন্নতি, ন্যাশনাল হাইওয়ের সাথে কিভাবে কানেক্ট করা হবে বা পশ্চিমবঙ্গের এগুলোকে, সেইগুলো কিন্তু এবারে জোর কদমে ওরা অন্তত মানে করবে। তার কারণটা হচ্ছে যে ওদের প্রমাণ করতে হবে যে ওরা কিন্তু বাঙালি বিরোধী নয়। যে কারণে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী যেরকম বিনম্রতার সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মানুষের, আগত মানুষকে, তিনি কিন্তু এটাই বার্তা দিতে চাইলেন যে আমরা কিন্তু এখানে একটা ওই ইনভেশন যেরকম শখুন্দল পাঠান মোগল, সেই রকম ভাবে আমরা কিন্তু এখানে বাংলাকে আক্রমণ করতে আসিনি। এবং তার ফলে আমরা কিন্তু 25শে বৈশাখে রবীন্দ্রনাথের গান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে প্রিয় বিষয় ছিল, ট্রাফিক সিগন্যালেও উনি রবীন্দ্রনাথের গানের ব্যবস্থা করেছিলেন, সেটাও কিন্তু অনুকরণ করে সকালবেলা থেকে রবীন্দ্রনাথের গান সকালবেলা থেকে চালু করে দিয়েছে। 25শে বৈশাখের দিনটাকে বাঁচা হয়েছে এবং 25শে বৈশাখের দিনের কথাটাও কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আয়ুষ্মানের প্রজেক্ট যেটা ক্যাবিনেটের প্রথম নেওয়া হবে, অর্থাৎ স্বাস্থ্য সাথীর বদলে বিকল্প একটা স্বাস্থ্য নতুন প্রকল্প হবে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনটা এবারে কিন্তু মূলত দিল্লির দ্বারা অনেকটা পরিচালিতও হবে, সেটাও কিন্তু মন্ত্রিসভা দেখে বোঝা যাচ্ছে। বিশেষ করে শুভেন্দু, তার তো মুখ্যমন্ত্রী হিসেবে কোনো অভিজ্ঞতা নেই, রাজ্যের মন্ত্রী হিসেবে অভিজ্ঞতা ছিল। সুতরাং এবারে আমলাতন্ত্র, যেটা অন্যান্য রাজ্যেও বিজেপি ঠিক এইভাবেই কাজ করে, এমন যখন বাজেট হয় সেটাও আমি দিল্লিতে বলি না যে নির্মলা সীতারামনের যতটা না ভূমিকা থাকে, তার থেকে প্রধানমন্ত্রীর সচিবালয় এবং আর্থিক উপদেষ্টাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি আমলা নির্ভর কিন্তু মোদী সরকারের ক্ষেত্রে। তো এখানে কিন্তু রাজ্য প্রশাসনও যেরকম বিহারে এখন হচ্ছে, যেরকম ভাবে অসমের ক্ষেত্রে অনেকটা রাজনৈতিক দিকটা হিমন্ত দেখতে পারে, কিন্তু প্রশাসনের দিকটা মূলত কিন্তু দিল্লির এবং আমলাতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়। একটা রাজনৈতিক মতামত মুখ্যমন্ত্রীর থাকে, কিন্তু অপারেশনাল অ্যাসপেক্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু প্রধানমন্ত্রী সচিবালয় এখন স্বরাষ্ট্র মন্ত্রকও করবে, কেননা বিএসএফ এর এবং এদের কি ভূমিকা হবে না হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার যেটা মনে হয়েছে যে এখানে অনেক বেশি কেন্দ্রীয় নিয়ন্ত্রণও কিন্তু বাড়বে। এখন সেটা যেমন একদিকে ফেডারেল ইউনিটি বাড়বে, এটাকে ডাবল ইঞ্জিন বলা হচ্ছে, আমি ডাবল ইঞ্জিন শব্দটা বলছি, ওটা অত্যন্ত এক্সপ্লয়েটেড একটা শব্দ হয়ে গেছে, কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে যুক্তরাষ্ট্রীয় সমন্বয় তো প্রয়োজন, এটা নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। মানে একটা তৃণমূলেরও প্রতিনিধি, তিনিও